পরীরাজ্যে মোহিনী নামের খুব সুন্দর দেখতে একটা পরী ছিল। মোহিনী পরী পরীরাজ্যের রাজসভায় নৃত্য করত। রানী পরী সহ পরীরাজ্যের অন্যান্য পরীরাও মোহিনী পরীর নাচ খুবই পছন্দ করত। শুধু তাই নয়, মোহিনী পরী পরীরাজ্যের অন্যান্য পরীদেরও নাচ শেখাতো। এভাবেই অনেক আনন্দে সবার দিন যাচ্ছিল। কিন্তু মোহিনী পরী যতই দিন যাচ্ছিল অহংকারী হয়ে ওঠে ও ওর রূপের আর নাচের জন্য অহংকার করতে লাগে। এমনকি অন্যান্য পরীদের সঙ্গে ভালো করে মিশতেও চায় না। এমনকি বাচ্চাদেরও নাচ শেখাতে অনাগ্রহ দেখাতে শুরু করে। এসব দেখে রানী পরী ভীষণ রেগে যায় আর মোহিনী পরীকে ডেকে পাঠায়। মোহিনী, তুমি এসব কি করছো? তোমার কাজ এই পরীরাজ্যের সব বাচ্চাদেরকে সুন্দর করে নাচে গানে পারদর্শী করে তোলা আর আমাদের অনুষ্ঠানগুলোতে সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করা। কিন্তু তুমি এমন করে অহংকার কেন দেখাচ্ছ? তোমাকে কোনো কাজে ডাকলে পাওয়া যায় না। তুমি এমন অহংকারী কেন হয়ে গেছো? দেখুন রানীমা, এই পরীরাজ্যের সবচেয়ে সুন্দরী পরী হচ্ছি আমি। কিন্তু আপনি তো আমাকে সামান্য কটা মোহর দেন, ওই মোহরে আমার হবে না। আর আমি ঠিক করেছি, আপনার পরে এই পরীরাজ্যের রানী পরী হব আমি। আমার হচ্ছে এই পরীরাজ্যের রানী পরী হওয়ার মতো যোগ্যতা আছে, আর কারোর নেই। এমনকি আপনার মেয়েরও নেই। তাই আমি রানী পরী হতে চাই। আর যে রানী পরী হবে সে কিভাবে নেচে বেড়াবে নাকি? তোমার স্পর্ধা দেখে আমি তোমার এত বড় সাহস কি করে হলো? ছি, তোমার মনে লোভও বেঁধে গেছে। আমার মেয়ে যদি যোগ্য পরী না হয় সে রানী হবে না। তখন দেখা যাবে। কিন্তু তুমি এখন থেকেই নিজেকে রানী ভেবে নিয়েছো। তোমাকে আমি পৃথিবীতে বিতাড়িত করলাম। এই বলে রানী পরী মোহিনী পরীকে পৃথিবীতে পাঠিয়ে দিল। আর তারপর পৃথিবীতে যাওয়ার সঙ্গে সঙ্গে মোহিনীর সব সৌন্দর্য হাওয়ায় মিলিয়ে গেল। মোহিনী হয়ে গেল একটা কালো কুৎসিত মেয়ে। ওর পুরো গায়ের রং দেখতে বিচ্ছিরি কালো দেখাচ্ছিল, আর ওর পরনেও পুরনো পোশাক চলে আসে। মোহিনী তখন রাস্তায় পথে পথে ঘুরতে থাকে, কারণ ওর পরিশক্তিও ছিনিয়ে নেওয়া হয়েছিল। ও ঘুরতে ঘুরতে শহর থেকে গ্রামে এসে পৌঁছায়। গ্রামে একটা কুঁড়েঘর দেখে সেখানে ছুটে যায়। কেউ আছেন? আমার যে প্রচন্ড খিদে লেগেছে, আমাকে কেউ কিছু খেতে দিন। কে আছেন? তখনই একজন বৃদ্ধা বেরিয়ে এলো। আমি আছি রে মা, দাঁড়া, তোর অনেক খিদে পেয়েছে বুঝি। এই পান্তা ভাতটুকু আছে, এটুকু খেয়ে নে। পান্তা ভাত? পরীরাজ্যে আমি কত ভালো ভালো সুস্বাদু খাবার খেতাম, আর এখন কিনা আমাকে পান্তা ভাত খেতে হবে? না না, দিয়েছে যখন এই খেয়ে নেই। সারাদিন তো সব জায়গায় ঘুরলাম, খাবার চাইলাম, কেউ খাবার দিল না। আচ্ছা ঠিক আছে, দিন, খেয়ে নিচ্ছি। তারপর মোহিনী পান্তা ভাতটুকুই খেয়ে নিল। তুমি যেহেতু এসেছো, তাহলে আমার বাড়িতেই থাকো, কিন্তু আমার সঙ্গে একটু কাজে হেল্প করতে হবে। ওই যে কাঠগুলো শুকোতে দিয়েছি, এগুলো ঘরে এনে দাও দেখি। ইস, বাড়িতে পা না রাখতে এই বুড়ি আমাকে কাজ করার অর্ডার দিচ্ছে। এমন বুড়ি? ঠিক আছে, আমি তো এখন বিপদে পড়েছি, পরে দেখাবো মজা, আমাকে দিয়ে কাজ করানো। মোহিনী প্রথম প্রথম সেই বৃদ্ধার এমন কথায় আচরণে খুবই রাগ হতো, কিন্তু ধীরে ধীরে ওর মনের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করে। সেই বৃদ্ধার একটা ছেলে ছিল। ছেলের নাম ছিল রাজেশ। রাজেশও প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে আনতো, আর এভাবেই দিন যাচ্ছিল ওদের। মোহিনী সেখানেই থাকতে শুরু করে, আর সেই বৃদ্ধার সঙ্গে থাকতে থাকতে ওদের ভালো মানুষই আর মহানুভবতা দেখে মোহিনীও আস্তে আস্তে পাল্টে যায়। একদিন রাজেশ ওর সাথে করে খুব সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা নিয়ে আসে, আর এনে সেটা মোহিনীর হাতে দেয় আর বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি মনে করো না যে তোমার গায়ের রং কালো বলে আমি তোমাকে দূরে সরিয়ে দেব। আমি তো দেখি তোমার মন সবসময় ভীষণ খারাপ থাকে। তুমি আমার মায়ের সঙ্গে থাকো, আমার মায়ের সেবা যত্ন করো, এসব দেখে আমার খুব ভালো লাগে। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করে আমার বউ বানাতে চাই। আমার মাও এই কথায় রাজি আছেন। মোহিনীও আর কিছু না ভেবে এক মুহূর্তের মধ্যে রাজি হয়ে যায়। আর যখন মোহিনী আর রাজেশের বিয়ে হয়ে যায়, মোহিনী ওর আগের সুন্দর পরিরূপ ফিরে পায়, আর রানী পরীও সেখানে উপস্থিত হয়। মোহিনী, তোমাকে যে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলাম সেই শিক্ষা পূরণ হয়েছে। তুমি একজন ভালো পরীতে পরিণত হয়েছ, তাই তোমাকে আর পৃথিবীতে থাকতে হবে না। তুমি তোমার এই সৌন্দর্য আর রূপ নিয়ে আমাদের পরীরাজ্যে ফিরে চলো। তোমাকে পরীরাজ্যে আবারও আমি তোমার পরীরাজ্যের রানী পরী হওয়ার স্বপ্নটা পূরণ করে দেব।
না রানীপরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার রাজত্বের দরকার নেই, আমি রানীপরিও হতে চাই না। এখানে আমি আমার শাশুড়ি আর আমার স্বামীর সঙ্গে অনেক ভালো আছি, আর আমি এখানেই বাকিটা জীবন কাটাতে চাই। এরপর মোহিনীপরি রাজেশের সঙ্গে পৃথিবীতে থেকে যায় আর সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পরিরাজ্যে অদ্ভুত এক ঘটনা ঘটে। রানীপরি তিনটা কন্যা সন্তানের জন্ম দেন একই দিনে। তারপর রানীপরি তার ৩ পরিকন্যার নাম রাখেন সুহাসিনী, সুভাষিনী ও সুনয়নী। সুহাসিনী ও সুনয়নীকে দেখতে ভীষণ সুন্দর ছিল। ওরা যতই বড় হচ্ছিল, ওদের জাদু ক্ষমতা ততই বেড়ে যাচ্ছিল। কিন্তু ওদের সবসময় পৃথিবীর প্রতি একটা টান ছিল। কিন্তু ওদের মা নিরাপত্তার জন্য ওদেরকে কখনোই পৃথিবীতে যেতে দিতে রাজি হতেন না। মা চায় না তো কি হয়েছে, আমরা তো পৃথিবীতে যাবই যাব। পৃথিবীতে নাকি সবকিছু সত্যিকারের হয়। আমরা যেমন জাদু দিয়ে ফুল, খাবার এসব বানাই, সেখানে কিন্তু মানুষ জাদু করে না। তারা নাকি পরিশ্রম করে তাদের চাষাবাস করে থাকে, তারা খাবার রান্না করে, সবকিছু তাদের নিজেদের হাতে তারা করে। আমাদের মতো জাদু মন্ত্র উচ্চারণ করে না। তাহলে ভেবে দেখ সুহাসিনী, পৃথিবীটা কত অদ্ভুত। আমরা কিন্তু একদিন পৃথিবীতে যাবই যাব। ওরা ৩ বোন এসব বলতে বলতে ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এইভাবেই দিন যাচ্ছিল, কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর ওদের পরিরাজ্যে হামলা করে আর সবার আগে রানীপরীকে বন্দি করে। আর তারপর ৩ পরীকে তাদের সব জাদু ক্ষমতা কেড়ে নিয়ে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেয়। ওরা পৃথিবীর একটা গ্রামে এসে পড়ে। অন্যদিকে ওদের মা রানীপরী সেই জাদুকরের হাতেই বন্দি থাকে, আর জাদুকর পুরো রাজ্য দখল করে নেয়। পৃথিবীতে ওদের জাদুশক্তি না থাকায় ওরা কি করবে ভেবে পাচ্ছিল না। তখনই ওদের মায়ের বলা একটা কথা মনে পড়ে যায়। সুভাষিনী, তোর মনে আছে, মা বলেছিল যে আমরা যদি কাউকে বিয়ে করি তখন আমরা আমাদের সকল জাদুশক্তি ফিরে পেতে পারি। যদি এমন হয় যে আমরা আমাদের সকল জাদুশক্তি হারিয়ে ফেলেছি, তাহলে যেন আমরা সৎ আর ভালো মনের কাউকে বিয়ে করে নেই। তাহলে আমরা পৃথিবীতে এমন কাউকে খুঁজবো যাদের মধ্যে সৎ আর ভালো গুণ আছে। চল চল। ওরা ৩ বোন সেই সৎ আর ভালো মনের মানুষের সন্ধান করতে বেরিয়ে পড়ল। ওরা ঘুরতে ঘুরতে একটা বৃদ্ধার বাড়ির দুয়ারে এসে থামলো, যেখানে দেখলো বৃদ্ধা কঠোর পরিশ্রম করছে। আর সেখানে বৃদ্ধার ৩ ছেলে তাদের মায়ের সঙ্গে কাজ করছে, মায়ের সেবা যত্ন করছে। ওরা সারা দিন সেখানেই রইল ওদের বাড়িতে কি কি হচ্ছে দেখার জন্য। ওরা দেখলো ৩ ছেলে মায়ের সেবা যত্নই করছে না, রান্না বান্নার কাজেও মাকে সাহায্য করছে। আবার ওদের জঙ্গল থেকে কেটে আনা কাঠগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করছে। ওরা ৩ বোন বুঝতে পারলো ওদেরকে এই ৩ ছেলেকে বিয়ে করতে হবে। তখন ওরা সেই বুড়ির কাছে এসে বলল, মা, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আমাদেরকে আপনার বাড়িতে ঠাঁই দেবেন? আপনার তো ৩টা ছেলে আছে। যদি আপনি রাজি থাকেন, আমরা আপনার ৩ ছেলেকে বিয়ে করতে চাই। আপনাকে আপনার পুত্রবধূ হিসেবে যদি আমরা আমাদেরকে আপনার কাছে সাহায্য চাইতে আসি, আপনি কি আমাদের ফিরিয়ে দেবেন? এটা তো আমার সৌভাগ্য। কি সুন্দর ফুটফুটে ৩টে মেয়ে আমার ছেলেদেরকে বিয়ে করতে চাইছে। আমিও আমার ছেলেদের বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম। ঠিক আছে মামুনিরা, তোমরা যখন নিজেরাই চাইছো আমার পুত্রবধূ হতে, আমি একদম রাজি। তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। তারপর বৃদ্ধা তার ৩ ছেলের সাথে ওই ৩ পরীর বিয়ের ব্যবস্থা করলো। ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল। আর যখনই ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো, ৩ পরী তাদের সকল শক্তি ফিরে পেল, আর তারা সাধারণ মানুষ থেকে তাদের পরী রূপে ফিরে গেল। এ আমি কি দেখছি, এই ৩ মেয়ে যে সাক্ষাৎ পরী! আমি জানতাম আমার এই ভালো ছেলেরা ভালো ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে, তাই তো ৩ পরীর স্বামী হতে পেরেছে। সত্যি তোমরা অনেক অনেক ভালো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদের জন্যই আমাদের জাদুশক্তি ফিরে পেয়েছি। তবে আমরা কথা দিচ্ছি, পরিরাজ্যে আমাদের মা ওই শয়তান জাদুকরের হাতে বন্দি আছে। ওই জাদুকরকে শেষ করে আমাদের পরিরাজ্যকে উদ্ধার করে আমরা আবার ফিরে আসবো আপনার বাড়িতে। কারণ আপনি আমাদের শাশুড়ি মা, আর ওনারা আমাদের স্বামী। আমাদের বিপদের সময় আপনারা আমাদের পাশে থেকেছেন। এই বলে ৩ পরী পরিরাজ্যে ফিরে গেল। আর ৩ বোনের শক্তির কাছে জাদুকর পেরে উঠল না।
মহাশক্তিশালী তিন বোন ওই জাদুকরকে মুহূর্তের মধ্যে কাবু করে ফেললো আর তারপর জাদুকরকে বন্দি করলো কালকুঠুরিতে আর ওদের মাকে মুক্ত করলো। ওদের মা সব শুনে প্রথমে একটু দুঃখ পেলেও তারপরে সে রাজি হয়ে গেল আর সে বুঝতে পারলো সৎ ও ভালো মনের মানুষ হওয়াটাই জরুরি। তাই তারা সবাই মিলে পৃথিবীতে চলে এলো আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। রূপনগর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের জমিদার ছিল খুবই কিপটে। সে তার গ্রামের লোকেদের কথা চিন্তা করত না, শুধু নিজের চিন্তা করেই দিন পার করত। আর সেই জমিদারের এক মেয়ে ছিল যার নাম ছিল রূপালী। মা, আমি স্কুলে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, আমার খাবারটা তাড়াতাড়ি তৈরি করে দাও। খাবার তো তৈরি আছে, কিন্তু রূপালী, তোর বাবা কতদিন ধরে বলছে গ্রাম ছেড়ে শহরের স্কুলে যেতে, ভালো স্কুলে পড়ালেখা করতে। তোর বাবার কি কোনো টাকার কমতি আছে? কেন এই স্কুলে থেকে এই গরিব বাচ্চাদের সাথে তোর পড়ালেখা করতে হবে শুনি? মা, এ কেমন কথা বলছো তুমি? আমার গ্রামেটা, আমি আমার গ্রামের স্কুলে পড়াশোনা করব না তো কোথায় করব? আমার কোনো সমস্যা নেই, বাবার টাকা আছে আমি জানি। আর কি করে বাবা টাকা কামাই করছে সেটাও জানি। সে লোকেদের হকের টাকা নিয়ে নিজে খরচ করছে, এটা কিন্তু মোটেও ঠিক না। আরে কি হলো? সকাল সকাল আমার মেয়ে আমাকে নিয়ে কি কথা বলছে? হ্যাঁ, কি হয়েছে মা, আমাকে বলো। বাবা, আমি তোমাকে এর আগেও বলেছি আমার একদম পছন্দ না তুমি এভাবে কিপটেমি করো, লোকেদের টাকা পয়সা নিজের নামে করে নিচ্ছ। এটা কিন্তু ঠিক না, ওপরওয়ালা তো দেখছেন। আরে তোকে এসব কে বললো? আমি মোটেও এমন কিছু করি না। আমি আমার গ্রামের লোকেদের ভালোই সুখে রেখেছি। তুই যা তো পড়ালেখা কর, এভাবে আমাকে মিথ্যে কথা বলে ফাঁসানোর চেষ্টা করিস না তো। নিজের মেয়েই যদি এমন কথা বলে তাহলে কি করে চলবে? গ্রামের লোকেরা তো তখন মাথায় উঠবে। এভাবেই রূপালীর বাবা সব সময় কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। সময় চলতে থাকে। একদিন রূপালী স্কুলে তার বন্ধুদের সাথে কথা বলছিল। এমন সময় এক মেয়ে বলে ওঠে, শোন না রূপালী, আমার এবার খুব চিন্তা হচ্ছে, বর্ষা কেমন হবে এবার কে জানে। আরে হ্যাঁ, বৃষ্টির সময় আসতে তো আর দেরি নেই। আর বৃষ্টি হলেই বা কি, এত চিন্তা কেন করছিস রে? তোর তো আর চিন্তা নেই, তুই জমিদারের মেয়ে, তোদের বাড়ি অনেক উঁচুতে, কিন্তু আমাদের বাড়ি বাঁধের পাশে। আর এই বাঁধ এই কয়েক বছর ধরেই নড়বড় করছে। এবার বৃষ্টি এলে পানি ঢুকে যেতে পারে এলাকায়, তখন তো আমাদের বাড়িঘর ডুবে যাবে। মেরামত করতে হবে। গ্রামের লোকেরা কিছু করছে না। গ্রামের লোকেরা আর কি করবে? তোর বাবাই তো জমিদার, সে যদি অনুমতি না দেয় আর টাকা পয়সা দিয়ে সাহায্য না করে, কি করে হবে বলতো দেখি? ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলে দেখব। এরপর রূপালী খুব চিন্তায় পড়ে যায়। সে তার বাবার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জমিদার সাহেব প্রত্যেকবারই তাকে কোনো না কোনো বাহানা দিয়ে কথা এড়িয়ে চলে যেত। এভাবেই একদিন বৃষ্টি শুরু হয়ে যায়। রূপালী, আজ স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। আমি খবরে শুনলাম কয়েকদিন টানা বৃষ্টি হবে। চল আমরা এই গ্রাম ছেড়ে শহরে তোর নানু বাড়ি থেকে ঘুরে আসি, গ্রামে হয়তো বন্যাও হতে পারে। হ্যাঁ রূপালী, তোর মা ঠিক কথাই বলছে। আমিও ভাবছি আজকে বা কালকের মধ্যেই শহরে চলে যাব। গ্রামের বন্যা শেষ হলে আবার আসবো। কি বলছো বাবা তুমি? গ্রামে বন্যা হলে আমাদের গ্রামের বাকি লোকেরা কি করবে? সেটা কি আর আমি দেখব? যার ব্যবস্থা সে করে নেবে। এখন বেশি কথা বলিস না তো, যা বলছি সেটাই কর। মোটেও না, আমি আমার গ্রাম রেখে কোথাও যাব না। তুমি তো গ্রাম ছেড়ে যেতে পারো, কিন্তু আমি যাব না, আমি এখানেই থাকবো। গ্রামের লোকজন তোমাকে বাঁধ ঠিক করার কথা বলেনি? তুমি বাঁধ ঠিক করে দিলেই তো পারো, এখনো তো বন্যা হয়নি। এভাবে আবার মুখে মুখে কেন কথা বলছিস? তোকে যা বলছি তাই কর, যা। অনেক হয়েছে, আমি আর তোমাদের মতো হতে চাই না। তোমরা যেভাবে গ্রামের লোকেদের দুঃখ দুর্দশা দেখে নিজেদের জীবন নিয়ে পালিয়ে যেতে চাইছো, আমি মোটেও সেরকম করব না। দরকার হলে আমি সেই বাঁধ একাই ঠিক করার চেষ্টা করব গ্রামের লোকেদের নিয়ে।
জমিদার আর তার স্ত্রী অনেক চেষ্টা করেও রূপালীকে তার কথা থেকে সরাতে পারে না। এরপর জমিদারের হাতে আর কোনো রাস্তাই থাকে না। ঠিক আছে, ঠিক আছে, তোকে আর চিন্তা করতে হবে না। আমার একমাত্র মেয়ে এভাবে কষ্ট পাবে এটা হতেই পারে না। কি গো, তুমি রাজি হয়ে যাও। টাকা পয়সার তো অভাব নেই, এখনো বন্যা শুরু হয়নি। তুমি বাঁধটা ঠিক করে দাও। হ্যাঁ, এখন তো আর কোনো রাস্তা নেই, করতেই হবে। এরপর জমিদার সেই গ্রামের বাঁধ ঠিক করার জন্য রাজি হয়ে যায় এবং রূপালীর সততার কারণে তার বাবা ধীরে ধীরে কিপটেমি ছেড়ে লোকেদের সাহায্য সহযোগিতার জন্য টাকা পয়সা খরচ করতে শুরু করে। ধীরে ধীরে সে একজন ভালো জমিদার হতে শুরু করে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।